৪৫ বছর একটা দীর্ঘ সময়। সে ১৯৮১ সালের ৩০ মে ভোরবেলা একটা সেনা বিদ্রোহের পর বিএনপির প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নৃশংসভাবে হত্যা করা হলো। লাশ গায়েব করার চেষ্টা ছিল এবং সেই চেষ্টা থেকে শুরু করে পুরো কিলিং মিশনে যিনি থিঙ্ক ট্যাঙ্কার ছিলেন তিনি ছিলেন সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন, যাকে আজকে গ্রেপ্তার করা হয়েছে। একটা লম্বা ট্র্যাজেডি। তিনি কখনো ভারতে ছিলেন, কখনো দেশে এসেছেন, ছদ্মনামে থেকেছেন, নামটা বদলে তিনি আবার নিজের চেহারাও বদলানোর জন্য যা যা করা সেটা করেছে। ৪৫ বছর লাগলো তাকে খুঁজে পেতে। আপনার কি মনে হয় আমরা খুঁজে পেলাম, কোর্ট মার্শালে দিলাম, তারপর তা ফাঁসি হয়ে গেল, গল্পটা শেষ? নাকি আমরা আলাদা করে কমিশন করে তার সঙ্গে কে কে জড়িত ছিল সেই তথ্যগুলো সংগ্রহ করতে পারি? কারণ এটা একটা বড় ইতিহাসের অংশ। কি বলবেন? অবশ্যই, থ্যাংক ইউ। আমার মনে হয় ঢাকার বনানী এলাকা থেকে ওনার এই যে গ্রেপ্তার ৪৫ বছর পরে, যিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি এবং ১৩ জনের ফাঁসির অর্ডার হয়েছিল, আর ৫ জনের টোটাল আসামি ১৮ জনের মধ্যে বাকি ৫ জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছিল। তো ১৩ জনের মধ্যে ১২ জনের ফাঁসি কার্যকর হয়েছিল, আর শুধু উনি ছিলেন পলাতক। এবং পলাতক থেকে তিনি এদেশে গিয়েছেন, ইন্ডিয়া গিয়েছেন, অথবা কোথায় কোথায় গিয়েছেন পুরো তথ্য হয়তো আমরা এখনো জানি না। কিন্তু আমরা শুধু এটুকু জানি তিনি ঢাকার একেবারে কূটনৈতিক এলাকা থেকে, অথবা খুবই ইম্পর্টেন্ট ভিভিআইপি জোন থেকে, কূটনৈতিক এলাকা তো বাড়িধারা, খুবই ইম্পর্টেন্ট এরিয়া, যেটা সুরক্ষিত এবং যেটা সম্পর্কে জানা যায় ৩ থেকে ৫ লেয়ার, কখনো কখনো ৭ লেয়ার পর্যন্ত সিকিউরিটি কাভারেজ থাকে। তো সেইখানে তিনি বসবাস করছিলেন, সে অবস্থা থেকে গ্রেফতার করা হলো। এতে আমাদের নিরাপত্তা উদ্বেগ নাম্বার 1। নাম্বার 2, কোনো হত্যাকাণ্ড অথবা যে কোনো রাষ্ট্রপ্রধানদের হত্যাকাণ্ড শুধুই মাত্র হত্যাকাণ্ড অথবা রাজনৈতিক অসন্তোষের জের ধরে ঘটে, কিন্তু জিয়াউর রহমান সাহেবের হত্যাকাণ্ড, শহীদ জিয়ার হত্যাকাণ্ড কিন্তু সেরকম ছিল না। কারণ দেশে তখন স্থিতিশীলতা ছিল এবং দেশে অনেকগুলো পরিবর্তনের মধ্য দিয়ে মানুষের এঙ্গেজমেন্টে একটা জনপ্রিয় শাসন তিনি জারি করেছিলেন, যেখানে পুরো দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম আমরা ওপেন মার্কেটে গিয়ে মানুষের এম্পাওয়ারমেন্ট হয়েছে, শিক্ষা ক্ষেত্রে সকল ক্ষেত্রে সংস্কার হয়ে ন্যামে এবং আর ইরান ইরাক যুদ্ধে অনেক জায়গায় তিনি নেতৃস্থানীয় ভূমিকা রাখছিলেন। ঠিক সেই সময় বিপদগামী একদল সৈনিক এই ঘটনাটি ঘটিয়েছে। এই ঘটনার বহু কিছু কিন্তু আমাদের অজানা, কারণ হচ্ছে যে এখানে আমরা যে পরে মঞ্জুর হত্যা মামলা এবং যে ঘটনাগুলো ঘটেছে এবং সেখানে জেনারেল এরশাদের যে এঙ্গেজমেন্ট, সেখানে কিন্তু পুরো জিনিসটা এসছে যে তাদেরকে ফাঁসি দেওয়ার আগে বিশেষ করে জড়িত যারা ছিলেন আরও অনেক তথ্য জানার প্রয়োজন ছিল, কিন্তু তাদেরকে এই বিচার এবং পুরো প্রক্রিয়াটি, যেহেতু জিয়াউর রহমান সাহেবের মৃত্যুর পর, শহীদ জিয়ার মৃত্যুর পরে কিন্তু তার মৃত্যুকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে যে বিশেষ করে সেদিনের কথা আমরা ছোট ছিলাম, আমার মনে পড়ে আমরা স্কুলে ছিলাম, আমরা শিশুরাও সেদিন কিন্তু সারা দেশে স্তব্ধ হয়ে গেছিল এবং অনেক মানুষকে আমরা তো বুঝতে পারতাম না 4-5 বছর বয়সে, কিন্তু অনেক মানুষকে আমরা অকাতরে কাঁদতে দেখেছি এবং সর্বত্র শোকের ছায়া দেখেছি। তাহলে ওই মৃত্যুটা কোনো সাধারণ মৃত্যু ছিল না। দ্বিতীয়ত হচ্ছে তিনি যে পরিবর্তনের বাঁকটি নিয়েছিলেন, এর সঙ্গে এর পরপরই বিশেষ করে বাংলার বাণীতে লেখা হয়েছে, বিভিন্ন পত্রপত্রিকায় তার রিফ্লেকশন ঘটেছে সারা জাতির শোকের। এবং তার পরবর্তী যে ব্যাপারটি সেটা হচ্ছে যে বিএনপি সরকারকে যেভাবে উৎখাত করা হলো তাতে, এবং যেভাবে বিচার প্রক্রিয়াটি খুবই তড়িঘড়ি করে শেষ করে এখানে কিন্তু আরও অনেক প্রশ্নের মীমাংসা না করে, বিশেষ করে মঞ্জুর হত্যা মামলা যখন হলো তখন আমরা বুঝতে পারলাম এই হত্যাকাণ্ডের পিছনে আরো বহু কিছু আছে। এবং কারণ মঞ্জুর হত্যা মামলাটি মধ্যেই এই রহস্যটি লুকিয়ে ছিল। পুরো প্রক্রিয়াটিকে সেখানে যে জেনারেল মঞ্জুর এবং তার যে বাহিনীকে, তার যে নেটওয়ার্ককে ব্যবহার করা হয়েছে, সেই ব্যবহারের পিছনে অন্য ক্রীড়নক, বিশেষ করে জেনারেল এরশাদের ভূমিকাটি যখনই স্পষ্ট হয়ে আসছিল, জেনারেল আব্দুর রহমানকে ফ্রান্সে যখন হত্যা করা হলো কূটনৈতিক অ্যাসাইনমেন্ট দিয়ে পাঠিয়ে, এবং সেখানে রহস্যজনকভাবে তার মৃত্যু, এবং পরবর্তীতে সেই রহস্য নিয়ে অনেক সামরিক কর্মকর্তাই মুখ খুলেছে। পুরো চিত্রটি আনার জন্যই আমাদের এই ব্যাপারটি জানা দরকার। ইনাকে দ্রুত এক্সিকিউট না করে অবশ্যই ইনার কাছ থেকে আমি মনে হয় যে শুধুমাত্র দেশীয় নয়, আন্তর্জাতিক পর্যায়েও বিভিন্ন যে হাই প্রোফাইল অ্যাসাসিনেশনের ঘটনাগুলো তদন্ত হয়, তার মধ্য দিয়ে অনেক ক্লু পাওয়া যেতে পারে, যেটি হয়তো এই হত্যাকাণ্ডের পেছনে এখনো অগোচরে রয়েছে। সেই কারণেই এটা শুধু আমি আপাতত এই পর্যন্ত নেই। এরপরে ধাপে যখন আমি বিরতি থেকে আসবো তখন আসলে একটু ইতিহাস নিয়ে একটু ঘাটাঘাটি করার চেষ্টা করবো। আমি একটু অধ্যাপক কাজী মাহবুবুর রহমান, আপনি নিশ্চয়ই শুনছিলেন সিনিয়র সাংবাদিক শামসুল আলম নিটোরের কথা।
আহ, আপনি নিজে একজন রাজনৈতিক বিশ্লেষক এবং একই সঙ্গে এরকম ইতিহাসগুলো চর্চা করেন, দেখেন এবং বিভিন্ন সময় আপনার কাছ থেকে তথ্যগুলো আমরা জানি। আজকে যে ঘটনাটা ঘটেছে, যেই মানুষটা আসলে হঠাৎ করেই আমাদের রাডারে ধরা পড়লো, কারণ তিনি দীর্ঘদিন ধরে ৪৫ বছর ধরে আসলে এই পলাতক ছিলেন, সাবেক মেজর মোজাফফর হোসেন। যেটা শামসুল রঞ্জন বলছিলেন যে আমরা যদি এখনই আসলে পুরোপুরি এক্সিকিউট করে দিই, পুরোপুরি আসলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচার শেষ করে দিই, আমরা অনেক অনেক ইতিহাস থেকে আসলে বঞ্চিত হব, অনেক তথ্য আসলে তার কাছ থেকে পাওয়া সম্ভব। কিভাবে সেটা সম্ভব, আপনার পর্যবেক্ষণ, আপনার প্রত্যাশা কিংবা পরামর্শ ছোট করে। জি, ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। প্রধানত সিনিয়র সাংবাদিক শামসুল আলম ভাই অত্যন্ত চমৎকারভাবে পুরো ঘটনাটাই তুলে ধরেছেন এবং এটা আসলে আমাদেরকে আরো তথ্যবহুল করেছে। জি, আমি যেটা বলতে চাই সেটা হলো এখানে দুইটা তিনটা ক্লু আছে যেটা দিয়ে আমাদেরকে আর একটু সামনে এগোনো যায়। প্রথমত হলো সবাই পালাতে পারলো না, একজন ব্যক্তি কেন পালাতে পারলেন? জি, দুইজন, এই দুইজন ব্যক্তি পালাতে পারলেন এবং এর মধ্যে একজন কিভাবে এতটা বছর নিজেকে রক্ষা করতে পারলেন? এই এই মীমাংসাটা করতে পারলে এই সমস্যাটার এই প্রশ্নের উত্তর খুঁজে পেলেই কিন্তু আমরা পেয়ে যাব আসলে কেন ওনাকে বাঁচিয়ে রাখার কমিটমেন্ট কোথাও কি ছিল, অন্যদেরকে কিন্তু ছিল না কিনা, বা উনি কি, বলা তো হচ্ছে উনি লিড দিয়েছেন, তো এই যে উনি যে লিড দিয়েছেন তাহলে লিড দেওয়ার ক্ষেত্রে কি ওনার এই কমিটমেন্টটা কি ছিল কিনা যে ওনাকে রক্ষা করা হবে, বাকিদেরকে হয়তো স্যাক্রিফাইস করে দেওয়া হবে? তো এই যে পুরো প্রক্রিয়াটা জানার জন্য এখন কোনোভাবেই সামরিক আদালতে তার বিচার এক্সিকিউট করা যাবে না। এটা করলে বরং জাতির কাছে এই কাজটা নিন্দনীয় হবে আমি মনে করি। কারণ এখন আমাদের ৪০-৪৫ বছর আগের এই ঘটনা যেটা আমাদেরকে একটা অনেক ক্ষেত্রে অন্ধ করে রেখেছে, বিশেষ করে এরশাদ সাহেব যেভাবে একটা নির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করে, যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুনের পরে তার দলের সরকার কোনোভাবেই মানে পতন ঘটে নাই, বরং সরকার অব্যাহত ছিল, সেই একটা স্থিতিশীল সরকারকে, নির্বাচিত সরকারকে উৎখাত করে এরশাদ যেভাবে ক্ষমতা দখল করেছে, এবং এই ক্ষমতা দখলটা ৯ বছর ধরে যারা যারা তার সাথে ছিল তারা কেন ছিল, তারা আবার আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির যে সখ্য ৯ বছর ধরে, আবার গত ১৫ বছর ধরে জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের যে সখ্য, এবং এই যে এরশাদের ফিরে আসা, আবার আওয়ামী লীগের প্রধানের ফিরে আসা তখনকার সময়ে, এই সব কিছু মিলে এই অল্প দিনে ১৭ দিনের মাথায় কেন জিয়া রহমানকে জীবন দিতে হলো, এই সব প্রশ্ন আমরা তো জানতে চাই। এই জন্য সরকারকে আমি অনুরোধ করছি অথবা যারা এর সাথে জড়িত আছে তাদেরকে অনুরোধ করছি যে আপনারা কোনোভাবেই যদি এটাকে, এই আসামির মৃত্যুদণ্ড সামরিক আদালতে দ্রুত এক্সিকিউট করেন, এটা জাতিকে হতাশ করবে। বিএনপির জন্য বলেন, বাংলাদেশের রাজনীতির জন্য বলেন, বাংলাদেশের সাধারণ মানুষের যে ঐতিহাসিক তথ্য জানার যে আকাঙ্ক্ষা অথবা ন্যায় বিচারের কথা বলেন, আমি মনে করি যে এর জন্য একটা স্বাধীন কমিশন গঠন করা দরকার। আমরা কিন্তু অলরেডি বিডিআর ক্ষেত্রে একটা কমিশন গঠন করেছি, আরো অন্যান্য হত্যাকাণ্ডের ক্ষেত্রেও কমিশনের প্রস্তাব আছে। আমি মনে করি বাংলাদেশের, যেটা শামসুল আলম ভাই বলছিলেন যে বাংলাদেশের ঐতিহাসিক যে বিকাশ সেটা হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময়ে, এবং তিনি যেভাবে বাংলাদেশকে আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ে একটা নেতৃত্ব দানের জায়গায় নিয়ে যাচ্ছিলেন, বাংলাদেশের তলাবিহীন ঝুড়ি থেকে বের হয়ে করে একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে আবির্ভূত মানে হওয়ার সেদিন জায়গায় যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আসলে শহীদ না হতেন, তিনি যদি বেঁচে থাকতেন, তাহলে দেশের যে উন্নয়নের অগ্রযাত্রা সেটা আরো কয়েক গুণ তিনি বাড়াতে পারতেন, যেটা আসলে তিনি শুরুটা করেছিলেন। আমি নিশ্চয়ই বিরতির পর ফিরে এসে আরো দীর্ঘ আলাপে যাব। একটু মোহাম্মদ কামরুজ্জামান, আপনার কাছ থেকে একটু মতামত নিতে চাই। আপনি নিজেই সামরিক বাহিনীর একজন সদস্য ছিলেন, দীর্ঘ সময় ধরে আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, আপনি আসলে ব্যাপারটা ভালো বুঝবেন। কারণ মোজাফফর হোসেন তিনি একজন সামরিক কর্মকর্তা ছিলেন, এখন এই মুহূর্তে তাকে আটকের পর যদি কোর্ট মার্শালে তো দেওয়ার জন্য ডিবি পাঠিয়েছে ঢাকা সেনানিবাসে, আপনার মনে হয় কিনা জেনারেল এরশাদের এঙ্গেজমেন্ট থেকে শুরু করে আওয়ামী লীগের পুনর্বাসন হওয়া পর্যন্ত অনেক অনেক ইতিহাস শুধুমাত্র এই একটা মানুষের নেপথ্যে রয়েছে? অনেক কিছু থেকে আমরা তো বঞ্চিত হব যদি কমিশন গঠন ছাড়া সরাসরি রায় কার্যকর করা হয়। কি বলবেন? আপনাকে এবং আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদের সালাম জানিয়ে এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার আত্মার মাগফেরাত কামনা করে আমি আপনার প্রশ্নের উত্তরে একটু বলবো যে আসলে সব কিছু বিষয় একরকমভাবে
এরকম মানে সংবাদ মাধ্যমে আলাপ আলোচনা করা, প্রশ্ন করা, উত্তর দেওয়া। জি একজন আমি রিটায়ার্ড লেফটেন্যান্ট জেনারেল হিসাবে, জি যেহেতু বাংলাদেশ আমরা একটা আইনের মাধ্যমে আমরা আছি, আমাদের এই আজকের বিচার প্রক্রিয়ার সাথে আপনার অনেক কিছু এখানে আমরা পত্রপত্রিকায় দেখেছি। জি আমরা কিন্তু কেউই এটার সাথে সরাসরি ওরকম ভাবে জড়িত না। তো এটার সাথে যারা জড়িত তাদেরকে যেগুলো প্রশ্ন করা যাবে বা যেটার উত্তর পাওয়া যাবে, আমরা যারা সাধারণ শ্রোতা বা আমরা যারা কথা বলছি, আমাদেরকে কিন্তু আইনি কাঠামোর মধ্যে থেকে কথাবার্তাগুলো বলতে হবে। তো আমি এখানে আপনি আপনাকে জানেন ছোট্ট যে- করে দুটো তথ্য দিয়ে রাখতে চাই। প্রথম কথা হচ্ছে, যেই অংশটা সংবেদনশীল, বিচারিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে পারে, প্রভাবিত করতে পারে, ওই অংশে আলাপে আমরা যাব না, কিন্তু আমরা তো আমাদের প্রত্যাশার কথা বলতে পারি, শঙ্কার কথা তো জানাতে পারি, আমরা অন্তত সেই আলাপের মধ্যে থেকেছি। একজন বললেন যে অলরেডি ওনার মানে মৃত্যুদণ্ড হয়ে আছে, জি। আবার আরেকজন বললেন যে কোর্ট মার্শাল তাকে করা হবে। তো এই কথাবার্তাগুলোই আসলে আমরা কেউই আসলে নিশ্চিত না যে কোন পর্যায়ে উনি আছেন বা ওনার ব্যাপারে কি হয়েছে। যেহেতু মানে এটা আপনার সামরিক আইন, এটাকে আমরা বলি আর্মি অ্যাক্ট 1952, জি 1952 সালের আইন। তো ওই আইনে আপনার সামরিক বিচার কার্যক্রম চলে। এর পাশাপাশি অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট 1923, এটাও একটা আইন আমাদের জন্য এই ধরনের ঘটনায়। জি তারপরে আবার আছে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, যেটা আপনার 2009। তো এগুলোর সাথে রেখে আমি পবিত্র কোরআনের সূরা নিসা এটার 135 নম্বর আয়াত সকলকে আজকে একটু দেখার জন্য বলবো, যে যে আয়াতটা আপনার হার্ভার্ড স্কুল অফ ল ওদের দেয়ালের মধ্যে গ্রথিত আছে। এই আয়াতটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আয়াত বিচার প্রক্রিয়া সম্বন্ধে। জি এখানে বলা হয়েছে যে কোনো বিচার, ন্যায় বিচার মুমিনরা তোমরা করার সময় সাক্ষী, সত্য সাক্ষী, এটা যদি তোমার বিরুদ্ধে যায়, তোমার পিতামাতার বিরুদ্ধে যায়, তোমার আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায়, তারপরেও সত্য সাক্ষী দিতে হবে ন্যায় বিচারের জন্য। জি এবং আল্লাহ তাআলা সব কিছু বুঝেন, জানেন। উনি ধনী গরিব সকল নির্বিশেষে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য মুমিনদেরকে এই আয়াতে বলেছেন। সুতরাং আমরা যেন মানে সংবাদ মাধ্যম বা বিভিন্ন মাধ্যমে এই বিচারিক প্রক্রিয়া কোনোভাবেই না বুঝে না জেনে শুধু হিয়ার্সের উপরে ভিত্তি করে কথাবার্তা বলে আমরা যেন ন্যায় বিচারের বা সত্যকারের ঘটনা কি হয়েছিল এটা উদ্ঘাটনের মানে ব্যাপারে কোনোভাবে যেন মিডিয়া ট্রায়াল অন্তত না হয়। আমি এখান থেকে আলাপটা শুরু করব।